আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সাফনের হঠাৎ করে চোখ গেল ওর গাড়ির দিকে। দূর থেকে ও গাড়ির ভিতরে বসা রুমেশকে ভীত সন্ত্রস্ত হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকতে দেখলো ওর দিকে। সাফনের এতক্ষণের গুরুর হাসি মাখা মুখটা নিমিষেই নিভে গেল। দূর থেকে রুমেশার ওই মায়া মাখা ভয়ে চুপসে যাও মুখটার দিকে তাকিয়ে রইল ও। আর সেই মুহূর্তে ঝিরঝিরি বৃষ্টি রূপ নিল ঝমঝম বৃষ্টিতে। রাস্তার সমস্ত রক্ত পানির স্রোতের সাথে বয়ে চলে যেতে লাগলো কোনো এক অজানার উদ্দেশ্যে। সাফন কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে এগিয়ে এলো গাড়ির কাছে। তারপর গাড়ির পেছনের দিকে ওর খুলে ছুঁড়ে দেওয়া পাঞ্জাবি মাস্ক আর গগলসটা নিয়ে এসে পাঞ্জাবিটা নিংড়ে গাড়ির ড্রাইভিং সিটে দরজায় খুলে গাড়ির পেছনের সিটে ছুঁড়ে দিল। আর এতক্ষণ বৃষ্টির মধ্যে থাকার কারণে ঠান্ডা লেগে হাঁচি শুরু হলো সাফনের। তবুও বৃষ্টির মাঝে দাঁড়িয়ে রইল ও গাড়ির দরজার কাছে। দাঁড়িয়ে রুমেশাকে দেখতে থাকলো। বুড়ো দুইটা কিঞ্চিত উঁচু করে টলমলো চোখে ওর দিকেই তাকিয়ে আছে রুমেশা। ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে সাফন গাড়ির ভেতরের দিক কিছুটা ঝুঁকে রুমেশার মুখটা ভালোভাবে দেখে নিয়ে জর্ণ গলায় বলল, ভয় পেও না আমাকে, এটা ওদের প্রাপ্য ছিল, তাই পেয়েছে। এখানে তোমার কোনো হাত নেই। ওরা আমার প্রিয়তমা স্ত্রীকে জড়িয়ে আমার সাথে ঝামেলা করতে চেয়েছিল, তার উপযুক্ত শাস্তি ওরা পেয়েছে। এর সম্পূর্ণ দায়ভার আমার। আর এই পৃথিবীতে যদি সবচেয়ে বেশি আমি কাউকে ভালোবেসে থাকি তবে সেটা আমার মা আর তুমি। তোমাদের ব্যাপারে আমি কাউকে বা কোনো কিছুকে ছাড় দেব না। আর এই পৃথিবীতে যদি তোমার সবচেয়ে বিশ্বাসযোগ্য কেউ থেকে থাকে তাহলে সেটা আমি। তাই আমাকে ভয় পেও না। তখনই আবার হাসি শুরু হলো সাফনের। তাড়াতাড়ি করে গাড়ির ভেতর উঠে দরজা লাগিয়ে দিল ও। রুমেশা এতক্ষণ টলমলো চোখে ওকেই দেখছিল। ওর মনের ভেতর এক মিশ্র অনুভূতি হাহাকার করে ছুটে চলেছে। সাফন যে এতটা নৃশংস হতে পারে সেটাও ভাবতে পারছে না। ওর চোখে টলমলো করা পানিগুলো চোখের ধারণ ক্ষমতার বাইরে এসে ঝরে পড়ল গাল বেয়ে। সাফন সিটে বসেনি, প্যান্টটা ভিজে জবজবা হয়ে আছে। গাড়ির ভেতরে ড্রাইভিং সিটের সাথে হাঁটু ঠেকে কায়দা করে ঝুঁকে দাঁড়িয়ে আছি ও। রুমেশাকে কাঁদতে দেখে রুমেশার মুখপানি মোলায়েম দৃষ্টি ফেলে নিজের বেজা হাতটা বাড়িয়ে বৃদ্ধা আঙ্গুলি দ্বারা সেই পানিটুকু মুছে দিল সাফন। রুমেশা আরও কিছুক্ষণ সাফনের দিকে আশহত দৃষ্টিতে তাকিয়ে নিজের কলেজ ব্যাগের সর্বশেষ কম্পার্টমেন্টের চেনটা খুলে ওর একটা সুতি ওড়না বের করলো। সুবিধা অসুবিধার জন্য ব্যাগে কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে একটা সুতির ওড়নাও রাখি ও। কখনো যদি কোনোভাবে কোথাও বোরকা খোলা লাগে তাহলে যেন ওড়নাটা পরতে পারে। ওড়নাটা বের করে সাফনের দিকে এগিয়ে দিয়ে কান্না জড়ানো গলায় বলল, প্যান্টটা খুলে এটা জড়ান, নইলে আপনার ঠান্ডা লেগে যাবে। রুমেশার এই সামান্য কথাতে সাফনের হৃদয়টা যেন তৃপ্ত হলো খুব। চোখে মুখে মুগ্ধতা নিয়ে ও তাকিয়ে রইল রুমেশার দিকে। ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল ওর। ও এত কিছু করেছে সকালবেলা, ওর রিমুকে ও এত বকাবাজি করেছে, ওর ঠোঁটটা কেটে দিয়েছে, ওর সামনে এতগুলো মানুষকে খুন করেছে সাফন। ওর রিমুর অভিমানও হয়েছে ওর উপর। তারপরও ওর রিমুর চিন্তা হচ্ছে ওর ঠান্ডা লাগা নিয়ে। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে রুমেশের হাত থেকে কমলা জমিনের ওপর সবুজ রঙা ফুলের চাপার ওড়নাটা হাতে নিয়ে রুমেশের দিকে ঝুঁকে ওর কপালে আলতো করে একটা চুমু খেলো। তারপর ওড়নাটা নিজের কোমরে বেঁধে প্যান্ট খোলায় লেগে গেল সাফন। রুমেশা গাড়ির জানালার দিকে মুখ ফিরিয়ে নিল। প্যান্ট খোলা শেষে সেটা পিছনের সিটে ছুড়ে দিয়ে ড্রাইভিং সিটে এসে বসলো সাফন। ঝাঁকড়া চুলগুলো থেকে টুপটুপ করে পানি পড়ছে, ওর সমস্ত শরীরও ভেজা। থেকে থেকে হাঁচি হচ্ছে ওর। নাক টেনে গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়ি স্টার্ট দিতে গেল ও। কিন্তু রুমেশা ওর হাতের উপর হাত রেখে ইশারায় থামতে বলল ওকে। চোখ দুইটা ওর এখনো টলমলে। আঙ্গুল দিয়ে চোখের পানিটা মুছে নিয়ে সিটে বসে ওর গায়ের কালো বোরকাটা খুলে ফেল ও। সাফন এই সময়ে আবারও হাসি দিল। রুমেশা বোরকা খুলে সাফনের মতো স্টাইল করে নিজের বোরকাটা পেছনের সিটে ছুঁড়ে মারল। তা দেখে খুব মজা পেল সাফন। ফিক করে হেসে দিল ও। সাফন হঠাৎ হেসে ওঠায় রুমেশা চমকে তাকালো। তারপর সাফনের হাসির কারণটাও বুঝতে পেরে নিজের ওর কান্নার চোখ দিয়ে হেসে উঠল। ওদের ভেতরটার এতক্ষণের গুমট আবহাওয়াটা যেন কেটে গেল মুহূর্তেই। সাফন আবারও রুমেশার চোখে জমে থাকা পানির রেশটুকু মুছে দিল
ওর বৃদ্ধাঙ্গুল দিয়ে। তারপর হাতের উল্টো পিঠটা দিয়ে আলতো করে ছুঁয়ে দিল রুমাইশার নরম চোয়ালটা। তারপর আবার একটা হাঁচি দিয়ে গাড়ির স্টিয়ারিং ধরতে গেলেই বাধা দিল রুমাইশা। সাফনের হাতখানা নিজের হাতে দিয়ে স্টিয়ারিং থেকে সরিয়ে দিল ও। তারপর হুট করেই নিজের সিট থেকে উঠে সাফনের কোলের উপরে সাফনের দিকে ফিরে দুই পাশে পা দিয়ে বসলো ও। সাফন তপ্ত খেয়ে দেখতে লাগলো রুমাইশার কার্যকলাপ। আর সেই মুহূর্তে আবারও হাসি দিল ও। নাক লাল হয়ে চোখ দুইটা ছোট ছোট হয়ে গেল সাফওয়ানের। সাফওয়ান সেই ঠান্ডায় লাল হয়ে যাওয়া নাকের ডগায় টুক করে একটা চুমু বসিয়ে দিল রুমাইশা। আর তারপরই নিজের পরনের কটনের টি শার্টটা খুলে ফেল। আর তারপর সেটা হাতে নিয়ে সাফনের ভেজা চুলগুলো রগড়ে মুছে দিতে থাকলো ও। সাফন হা হয়ে তাকিয়ে রইল রুমাইশার দিকে। গাড়ির ভেতরে মৃদু আলোয় ও রিমুকে এখন অপসারার মতো দেখাচ্ছে। চুলগুলো মোছা শেষে সাফনের মাথাটা টেনে নিজের কাঁধের উপর ঠেকিয়ে দিয়ে সাফনের পিঠটা দুহাতে মুছে দিল রুমাইশা। সাফন পুতুলের মতো রুমাইশাকে যেদিকে নিচ্ছে সেদিকেই সরতে লাগলো। সাফনের অর্ধাঙ্গের সমস্তটুকু মুছে দিয়ে রুমাইশা আধা ভেজা টি শার্টটাও আবার সাফনের স্টাইলে গাড়ির পেছনের সিটে ছুঁড়ে মারল। আর তারপর সাফনের শরীরের সাথে লেপটে গিয়ে নিজের উষ্ণ শরীরটা দিয়ে সাফনকে জড়িয়ে ধরল ও। ওলা হাত দুইটা সাফনের শীতল পিঠটার উপর বুলিয়ে দিতে লাগলো রুমাইশা। ঠান্ডার মাঝে হঠাৎ এমন উষ্ণ আলিঙ্গনে কেঁপে উঠল সাফওয়ান। নিজের শীতল শরীরটা রুমাইশার শরীর ওমে ধীরে ধীরে উষ্ণ হতে শুরু করলো। আর তখনই রুমাইশা বলে উঠল, চলুন এবার ফিরে যাই আমরা, আমার আর কোনো অভিমান বাকি নেই। সাফন চোখ দুইটা বন্ধ করে ঠোঁট কামড়ে হাসলো। তারপর রুমাইশার নগ্ন কাঁধে নিজের ঠোঁটটা ছুঁয়ে দিয়ে গাড়ির স্টিয়ারিং ধরলো ও। এরপর গাড়িটা স্টার্ট করে চলল নিজের গন্তব্যে। যাওয়ার সময় রাস্তায় পড়ে থাকা লাশগুলোকে গাড়ির তলায় পিষে দিয়ে গেল লুকাস আর ওর দলবল। সমস্ত জেলা শহরটা চষে বেড়াচ্ছে। রাত গভীর হতে চলেছে, তবু তাদের থামার নাম নেই। একটা জঙ্গলেও বাদ দিচ্ছে না। সমস্ত এলাকা তন্ন তন্ন করে খুঁজছে ওরা। এই মাঝে লুকাস খবর পেয়েছে আরও কয়েকটা দল এই দেশে নেমেছে সাফনকে খুঁজতে। যে সাফনকে পাবে $1,000,000টা তার পকেটে যাবে। বিশ্ব বাজারে যেন প্রতিযোগিতা চলছে সাফনকে নিয়ে। উপরমহল সাফনকে নিয়ে আসলেই কি করবে তা ওরা জানে না। ওরা শুধু জানে সাফনকে ধরে তাদের হাতে তুলে দিতে পারলেই মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। তবে ওদের সবাইকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আর তাতেই লুকাস বুঝেছে সাফন সাধারণ কেউ নয়, অসাধারণের থেকেও হয়তো এক কাঠি উপরে। আর এত স্বল্প লোক নিয়ে কাজ করা ওর পক্ষে সম্ভব হচ্ছে না। তাই নিজের দেশ থেকে আরও লোক আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ও। দিয়েগো লোকটা বসের এমন চিন্তিত মুখ দেখে বুঝেছে কিছু একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু গিয়ে জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। থমথমে মুখে যশোর শহরের প্রতিটা অলিতে গলিতে সাফন নামক সেই সর্বজন আকাঙ্ক্ষিত ব্যক্তিটাকে কিভাবে খুঁজবে, আর তার ভেতর এমন কি আছে যার জন্য সবাই হন্য হয়ে তাকে খুঁজছে, সেটাই বসে বসে ভাবছে ও। সাফনের একটা ফটোগ্রাফ আছে ওর কাছে, কিন্তু তাতে সাফনের মুখ ঢাকা, চোখও ঢাকা। দিয়াগোর মাথায় আসলো না যে যার চেহারা দেখা যাচ্ছে না তাকে ওরা কিভাবে খুঁজবে। হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল ও। মাঝরাতের হাড় কাঁপানো জ্বর এলো রুমাইশার। চিলেকোঠার রুমে বিছানায় শুয়ে জ্বরের ঘরে মুখ থেকে অস্পষ্ট শব্দ করতে থাকলো ও। সাফন ওর পাশেই ঘুমিয়েছিল। ঘুমের ঘরে পাশ ফিরে রুমাইশাকে জড়িয়ে নিল ও। কিন্তু কিছুক্ষণের পরেই রুমাইশার শরীরের অস্বাভাবিক উষ্ণতার ঘুম ভেঙে গেল ওর। হকচকিয়ে উঠে বসলো সাফন বিছানায়। এরপর নিজের হাতের উল্টো পিঠ দিয়ে রুমাইশার শরীরের তাপমাত্রাটা আরও একবার পরখ করে নিল। জ্বরেগা পুড়ে যাচ্ছে রিমোর। ঘুমের ঘরেই কুকিয়ে উঠছে ওর। অস্পষ্ট স্বরে কিছু একটা বলার চেষ্টা করছে যেন। সাফনের ঘুম ছুটে গেল। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে একটা রুমাল ভিজিয়ে এনে রুমাইশার কপালে রাখলো ও। কিন্তু রুমাইশার কপালের উষ্ণতার কাছে হার মেনে কয়েক মিনিটের ভেতরেই ভেজালো রুমালটা পানি শূন্য হয়ে গেল। রুমাইশার শরীরের তাপমাত্রা প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখল না সাফন। কপালে চিন্তার ভাঁজ পড়ল ওর। এত রাতে মাকেও জাগিয়ে তুলতে ইচ্ছে করছে না। কিছুক্ষণ ভেবে রুমাইশার কপালে রাখা রুমালটা আরও একবার ভিজিয়ে এনে আবার রিমোর কপালের উপর রাখলো সাফওয়ান।
তারপর ফোনটা হাতে নিয়ে ইন্টারনেট কল লাগালো সিঙ্গাপুরে। কয়েকবার রিং হতে কল রিসিভ করে ওপাশ থেকে কেউ একজন খুবই এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করলো, Safwan bro, what's up? How you doing? Long time no see. I'll talk about that later, Jonas. Now tell me, what should I do if someone has a severe fever? Oh, Safwan Ahmed. Do care for someone. Who is this? A lad or a lady? I'm not gay, Jonas. Of course, she's a lady. I wish you were gay. But who is this lucky lady? Your sugar baby? সাফনের এবার খুব বিরক্ত লাগলো। জোনাসটা বরাবরই বেশি বকে, শুধুমাত্র ভালো বন্ধু আর ডাক্তার হওয়ার কারণে জেনেসের সাথে সখ্যতা বজায় রেখেছে ও। কিন্তু অসভ্যটা যা শুরু করেছে। সাফন মুখ দিয়ে জ জাতীয় শব্দ উচ্চারণ করে বিরক্তি সুরে বলে উঠল, She's my wife. Now stop talking nonsense and tell me, what should I do? She's burning. Take her to the bathroom and give her a cold shower. Her body temperature will be normal then. And if it rises again, then I'm prescribing some medicine. Give her that timely and take some good care of her. এরপর জোনাস কিছু মেডিসিনের কথা বলে সাফন সেগুলো লিখে নিল। আর তারপর জোনাসের সাথে অল্প একটু কথা বলে ফোনটা রেখে দিয়ে ও গেল বিছানায়। জ্বরে ঘরে পোলা পকা রুমাসের কাছে। রুমাসা পিপি করছে। রুমাসের যে ভয় পেয়ে জ্বর এসেছে সেটা স্পষ্ট বুঝলো সাফন। বিছানার কাছ থেকে এসে কাবার্ড থেকে রুমাসের একটা ট্রাউজার আর টি শার্ট নিল ও। এরপর নিজের জন্য একটা ট্রাউজার নিল ও। তারপর একটা তোয়ালে নিয়ে ওয়াশরুমে রেখে আসলো। এরপর বিছানার কাছে গিয়ে রুমাইশাকে বিছানা থেকে উঠিয়ে বাচ্চাদের মতো করে কোলে নিয়ে ওকে বুকের উপর রাখলো সাফন। রুমাইশার কোনো হুঁশ নেই। সাফনের গায়ের উপর এলিয়ে পড়ল ওর উষ্ণ শরীরটা। রুমাইশার মাথাটা আলতো করে নিজের কাঁধের উপর রাখলো সাফন, যেন ওর মাথাটা এদিক ওদিক ঝুঁকে কেউ ব্যথা না পায়। তারপর হেঁটে হেঁটে সোজা গেল ওয়াশরুমে। ঝর্ণার নিচে নিয়ে গিয়ে রুমাইশাকে কোল থেকে নামিয়ে ওর পা দুইটা মেঝেতে ঠেকে মাথাটা নিজের বুকের সাথে লাগিয়ে এক হাত দিয়ে ওর কোমরটা পেঁচিয়ে ধরে, অন্য হাত দিয়ে ওর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে দাঁড়ালো সাফওয়ান। তারপর মাথার উপরের শাওয়ারটা ছেড়ে দিল। উষ্ণ শরীরে ঠান্ডা পানির আংশিক স্পর্শে শরীরটা কেঁপে উঠল রুমাইশার। জ্বরের ঘোরে বেহুশ হয়ে সামনে থাকা মানুষটার বুকে গা এলিয়ে দিয়ে ঝর্ণার পানিতে নিজের উষ্ণতাগুলোকে ঝেড়ে ফেলতে লাগলো ও। আর রুমাইশার সাথে সাথে সাফনও ভিজতে থাকলো বৃষ্টির স্পর্শে, শীতল হয়ে যাওয়া পানির আলিঙ্গনে। রুমাইশার সমস্ত শরীরে পুরোপুরিভাবে পানি পৌঁছানোর পরই রুমাইশার শরীরটা তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে ওকে ট্রাউজার আর টি শার্ট পরিয়ে দিল সাফওয়ান। তারপর নিজের ভেজা কাপড় চেঞ্জ না করে রিমুকে নিয়ে রুমের ভেতর এসে বিছানায় শুয়ে দিয়ে গায়ে থাকা কাঁথা টেনে ওর গায়ের উপর দিল। তারপর আবার ওয়াশরুমে গিয়ে নিজের ভেজা কাপড় বদলে রুমে আসলো সাফওয়ান। সে রাতটা আর ঘুমালো না ও। সারা রাত রুমাইশার মাথার কাছে বসে চুলে হাত বুলিয়ে বিলি কেটে দিল। রুমাইশার দেহের তাপমাত্রা কমে এলো ধীরে ধীরে। ওর অস্পষ্ট স্বরে পোলাপ বকাও থেমে গেল এক সময়। বাকি রাতটা সাফনে উরু জড়িয়ে ধরে ঘুমিয়ে রইল ও। ভোরের দিকে হালকা চোখ লেগে এলো সাফনে, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। বিছানার পাশের সাইড টেবিলে রাখা ফোনটা ভাইব্রেশনে কেঁপে ওঠে, অদ্ভুত এক শব্দ করতে লাগলো। আর তাতেই তন্দ্রা ছুটে গেল সাফনের। ঘুমো ঘুমো চোখে সাইড টেবিল হাতে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানে ধরল সাফন। আর তখনই ওপাশ থেকে রাফসানের উত্তেজিত কণ্ঠ ভেসে এলো, সাফন ভাই, কোথায় তুমি? রুমি কোথায়? রাফসানের কল করার কারণটা সাথে সাথে বুঝে গেল সাফওয়ান। তারপর উত্তর দিল, বাড়িতেই আছি, রিমু ঘুমাচ্ছে আমার পাশে। কেন, কি হয়েছে? লুকাস দলবল নিয়ে যশোরে ঘুরে বেড়াচ্ছে, সে খবর পেয়েছো? আরো কয়েকটা দল নাকি কাল রাতে দেশে ঢুকেছে তোমাকে খুঁজতে। ওরা তো বলতে গেলে তোমার বাড়ির উপর চলে এসেছে ভাইয়া, এখন কি করার? সাফওয়ান বালিশে হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসলো। তারপর বলল, হ্যাঁ জানি, কাল রাতে খবর পেয়েছি আমি, ওরা আসার সাথে সাথেই। গতকাল রুমিকে বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু আসোনি। এখন তুমি বের হলে ওরা যদি কোনোভাবে বুঝতে পারে আর যদি রুমির দিকে হাত বাড়ায় তাহলে কি হবে? ওরা এখন আশেপাশেই আছে। উত্তরে জঙ্গলটা যেহেতু তোমার বাড়ির পাশে, সেহেতু ওরা ওইটা খুব বেশি গুরুত্ব দিয়ে খুঁজবে না, কারণ ওদের কাছে মনে হবে তুমি নিজের বাড়ির কাছে কখনই ঘাঁটি গাড়বে না। কিন্তু তুমি কোনো ব্যবস্থা নেওয়ার আগেই যদি তোমার বাড়িতে হানা দেয় আর রুমিকে পেয়ে যায়, আর রুমিকে পেলে ওরা রুমির সাথে কি করবে সে সম্পর্কে তোমারই সবচেয়ে বেশি ধারণা আছে।
সাফন একবার রুমাইশার দিকে তাকালো, তারপর বিছানা ছেড়ে উঠে রুমের দরজা খুলে বাইরে চলে এলো। তারপর বলল, হ্যাঁ, ওকে দিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু কিছু ঝামেলার কারণে হয়ে ওঠেনি। আর রুমির রাত থেকে জ্বর, এখন যদিও উত্তাপ কিছুটা কম কিন্তু পুরোপুরি সুস্থ না। ওকে এই অবস্থায় আমি কোথাও নিতে চাচ্ছি না। যদি দেখি ও আরও খানিকটা সুস্থ হয়েছে তবে তোকে জানাবো। তুই এসে নিয়ে যাস ওকে, আমি এখানেই থাকবো। রিমোর ভিসা আনতে এখনও 3 দিন, ওর ভিসা এলেই আমি তোকে ইনফর্ম করব। এর মাঝে আমাদের আর খুব বিশেষ প্রয়োজন ছাড়া কথা হবে না, রিমোর সাথেও না। বিকেলে তোকে ফোন দিব, তখন আসিস। আপাতত আমি রিমুকে নিয়ে ল্যাবে যাচ্ছি, সেখানেই থাকবো। রাফসান সাফনের কথায় সম্মতি জানিয়ে কল কেটে দিল। আর সাফওয়ান তখনই ওর আর রুমাইশার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর জামা কাপড় নিয়ে ব্যাগ গুছিয়ে নিল। তারপর ঘুমন্ত জ্বরতপ্ত রুমাইশাকে কোলে তুলে নিজের সাথে বেঁধে নিয়ে 2 হাতে 2টা ব্যাগ নিয়ে হেঁটে চলল জঙ্গলের দিকে। জঙ্গলের ভেতরটা আজ কেমন জানি নিশ্চুপ। বেলা হয়েছে অনেকখানি, কিন্তু অন্যান্য দিনের মতো আজ পাখিদের কলরব নেই তেমন। মাঝে মাঝে বাতাসের কারণে গাছের শুকনা পাতাগুলোর মর্মর ধ্বনি করছে, আর সেই সাথে বাতাসের সনসন শব্দ শোনা যাচ্ছে থেকে থেকে। জঙ্গলের মাঝের জরাজীর্ণ কুঁড়ে ঘরটায় নিচে ল্যাবের বেডরুমের স্টাডি টেবিল, নিচের কালো মলাটের মোটা নোটবুকটাতে কিছু একটা নোট করছে সাফওয়ান। রুমাইশা বিছানায় ঘুমিয়ে আছে। ওর জ্বরটা যেমন হুট করে এসেছিল তেমন হুট করেই নেই হয়ে গেল, কোনো মেডিসিন লাগেনি। তারপর ও কিছুক্ষণ পরপর গিয়ে সাফওয়ান ওর কপালের তাপমাত্রাটা পরখ করে দেখছে। 10টার দিকে রুমাইশা একটু নড়েচড়ে উঠল বিছানায়। সাফওয়ান সেদিকে তাকিয়ে নোটবুকটা বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে এলো রুমাইশার কাছে। বিছানায় বসে চিত হয়ে শুয়ে থাকা রুমাইশার মুখের উপর ঝুঁকে নিজের ডান হাতের উপরি ভাগ দিয়ে রিমোর চোয়ালের হাত বুলিয়ে দিতে লাগলো। সাফওয়ানের হাতের স্পর্শে আধো ঘুমে থাকা রুমাইশার ঘুম ভাঙল পুরোপুরি। ধীরে ধীরে ও চোখ মেলে তাকালো সাফওয়ানের দিকে, আর রুমাইশা চোখ মেলতেই সাফওয়ান হতভম্ব হয়ে তাকিয়ে রইল রুমাইশার চোখের দিকে। রুমাইশার বাদামি রঙা চোখ দুইটা অবিকল সাফওয়ানের চোখের মতোই ধূসর সবুজ রঙে পরিণত হয়েছে। চোখের গোলাকার টিউলিপটা লম্বা হয়ে তীর্যক আকার ধারণ করেছে। জলজল করছে চোখের মণি দুইটা। সাফওয়ানের চোখের থেকেও তার উজ্জ্বলতা যেন কয়েকগুণ বেশি। সাফওয়ানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রুমাইশা ইশারায় জিজ্ঞেস করল কেন তাকিয়ে আছে, কিন্তু সাফওয়ান কিছুই বলল না। দৃষ্টি স্বাভাবিক করে দুদিকে মাথা নাড়িয়ে রুমাইশাকে আশ্বস্ত করলো যে কিছুই হয়নি। এতক্ষণে রুমাইশার চোখ গেল রুমের দিকে। এটা তো চিলেকোঠার রুম নয়, এটা তো ল্যাবের রুম। সে এখানে এলো কিভাবে? রুমের এদিক ওদিক কিছুক্ষণ উদ্ভ্রান্তের মতো তাকিয়ে সাফওয়ানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। সাফওয়ান গম্ভীর গলায় বলল, তোকে রাফসান নিতে আসবে বিকেলে, তাই ভাবলাম দুজনে মিলে একটু নিরিবিলি সময় কাটালে বন্ধ হয় না। তুই ঘুমিয়েছিলি তাই তোকে আর জাগাইনি, কোলে করে নিয়ে এসেছি এখানে। সাফওয়ান কথা বলছে ঠিকই, কিন্তু ওর দৃষ্টি রুমাইশার ওই জলজলে তীর্যক পিউলিপের চোখের দিকে। নির্মল চোখ দুইটা যেন সম্মোহনী শক্তি দিয়ে ওকে দুর্বল করে ফেলেছে। ওই চোখে তাকালে কেমন যেন একটা ঘুম ঘুম ভাব আসছে, মাদকতাময় হয়ে যাচ্ছে চারপাশ। সাফওয়ান যেন চোখ ফেরাতে পারছে না ওর এই জলজলে চোখ দুইটা থেকে। রুমাইশা বিছানা থেকে উঠে বসলো, আর তখনই ওর নাকে এলো কোনো এক জঙ্গলি পশুর গন্ধ। ও নাক উঁচিয়ে এদিক ওদিক ফিরে গন্ধ শুকতে লাগলো। সাফওয়ান ওর এই অদ্ভুত কার্যকলাপে সন্ধিয়ান হয়ে জিজ্ঞেস করলো, কি হচ্ছে? কোনো গন্ধ আসছে? হ্যাঁ, বিশ্রী একটা গন্ধ আসছে, সম্ভবত কোনো জন্তুর হবে। শেয়াল ফেয়াল হয়তো। আপনি পাচ্ছেন না? সাফওয়ান ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকে দুদিকে মাথা নাড়িয়ে না বুঝালো। ও যে বদলের কথা জেনেছিল সেটা হয়তো কাল রাতে জ্বরের ভেতর হয়ে গেছে, হয়তো জ্বরটা সে কারণেই হয়েছে। রুমাইশা আবারও নাক উঁচিয়ে গন্ধ নেওয়ার চেষ্টা করলো, তারপরই চুপ হয়ে গিয়ে কান খাড়া করে কিছু একটা শোনার চেষ্টা করলো ও। তারপর সাফওয়ানের দিকে তাকিয়ে সতর্কতার সঙ্গে বলল, আপনি কিছু শুনতে পাচ্ছেন? সাফওয়ান আবারও ওর দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আগের মতো করেই মাথা নাড়ল, কিন্তু রুমেশার মুখে উদ্বেগ পরিলক্ষিত হলো। আরও নড়েচড়ে বসে কিছু একটা শোনার চেষ্টা করলো আবারও। তারপর সাফওয়ানের দিকে তাকিয়ে কিঞ্চিত উত্তেজিত গলায় বলল, কিছু একটা হাঁটার আওয়াজ পাচ্ছি আমি। শুকনো পাতার উপর দিয়ে হাঁটছে শব্দটা, সে কারণেই হচ্ছে। আপনি পাচ্ছেন না? কোন দিক থেকে আসছে? ওপরের দিকে থেকে শব্দটা আস্তে আস্তে বাড়ছে।
সাফন রুমাইশার দিকে আবার কিছুক্ষণ দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে বলল। তুই এখানেই থাক, আমি দেখে আসছি ওপরে কিছু আছে কিনা। এরপর রুমাইশাকে রেখেই সাফন ল্যাবের সিঁড়ি পেয়ে উপরে উঠে কুড়িঘর থেকে বেরিয়ে এলো। আর তারপরে দেখলো ওদের থেকে প্রায় 20-22 গজ দূরে আসলে একটা খ্যাকশিয়াল খাবারের খোঁজে মৃদু পায়ে শুকনো পাতার উপর দিয়ে হেঁটে এদিকেই আসছে। আর কিছুক্ষণ পর সেটা কোনো মানবজাতির উপস্থিতিতেই টের পেয়ে পেছন দিকে ঘুরে ছুটে পালিয়ে গেল। সাফন সেদিকেই কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে তাকিয়ে নেমে এলো আবার নিচে। আসার পরই রুমেশের বিছানা থেকে নেমে ছুটে এলো ওর কাছে, এসে বলল। একটু আগেই কিছু একটা অনেক জোর শব্দ করে দৌড় দিয়ে চলে গেছে কোনো একদিকে। কি ছিল ওইটা, আপনি দেখেছেন? ভয়ানক কিছু নয়, শিয়ালই ছিল, খাবার খুঁজতে এসেছিল হয়তো। রুমেশা নীরবে মাথা নিচের দিকে দিয়ে বলল। ওর মাথায় আসছে না ও যে শুনতে পেল, অথচ সাফন কেন শুনতে পেল না। এরপর আবার চোখ তুলে তাকালো ও সাফনের দিকে, নিজের সম্মোহনী দৃষ্টি ফেল সাফনের মুখের উপর। সাফনের মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল রুমেশার চোখের দিকে। ওর মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, দুনিয়াদারি কোনো কিছুই যেন সমস্ত মস্তিষ্ক হাতটাও খুঁজে পাচ্ছে না। ওই চোখ দুটা ওকে টানছে প্রচণ্ড তীব্রভাবে। সাফনের মাথা ঘুরে আসলো, চোখ দুইটা ছোট ছোট হয়ে আসলো, যেন এখনই বন্ধ হয়ে যাবে। রুমেশা এতক্ষণ ধরে সাফনের ওই হঠাৎ নিশ্চুপতাকে বোঝার চেষ্টা করছিল, কিন্তু সাফনকে এইভাবে ঢুলতে দেখে আটকে উঠল ও। ভোর কুচকে চিন্তিত গলায় বলে উঠল। কি হচ্ছে আপনার? ঠিক আছেন আপনি? আপনার কি শরীর খারাপ লাগছে? আর সেই মুহূর্তে সাফন জ্ঞান হারিয়ে পড়ে গেল রুমেশার গায়ের উপর। কিন্তু আশ্চর্যজনকভাবে রুমেশা সাফনের বিশালাকার দেহটার ভার সামলে নিল। নিজের জায়গা থেকে দুপা সরে গেল, সাফনকে জড়িয়ে ধরে সোজা হয়ে দাঁড়িয়ে রইল ও। নিজের কাছে নিজেই চমকে গেল রুমেশা, যেখানে সেদিন শাফিন আর ও দুজনে মিলেও বিশাল দেহে সাফনকে বিছানায় তুলতে পারছিল না। আজ অনায়াসেই সেই সাফনের সমস্ত দেহটা ধরে নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন অত শত চিন্তা করার সময় নেই ওর। দ্রুত পায়ে সাফনকে নিজের সাথে জড়িয়ে এক প্রকার টেনে নিয়ে আসলো বিছানার কাছে। তারপর সাফনের দেহের উদ্ধাংশটা বিছানায় রেখে নিম্নাংশটাও বিছানায় উঠিয়ে দিল। তারপর সাফনের মাথাটা ভালোভাবে উঠিয়ে দিল বালিশের উপর। আর এরপর সাফনের স্টাডি টেবিলের উপর রাখা পানির বোতলটা এনে খানিক পানি হাতে নিয়ে ছিটিয়ে দিল সাফনের মুখে। মুখের পানি ছিটা পেয়ে সাফনের জ্ঞান ফিরল। চোখ মেলতেই রুমাইশাকে ওর মুখের পর ঝুঁকে থাকতে দেখল। রুমাইশা সাফনকে চোখ মেলতে দেখে জিজ্ঞেস করলো। কি হচ্ছে আপনার? দুর্বল লাগছে? হঠাৎ করে পড়ে গেলেন আপনি, এমন তো আপনার হয় না কখনো। শাফিনকে জানাবো, আসতে বলবো? সাফন কিছু বলল না, ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো একটা। তারপর বিছানায় উঠে বসতে চাইলো, কিন্তু রুমাইশা থামিয়ে দিয়ে বলল। উঠবেন না, শুয়ে থাকুন। আপনার খাওয়া দাওয়াতে গাফিলতি হয়েছে নিশ্চিত, এই কারণে এরকম হচ্ছে। আমি শাফিনকে বলছি ফুপি আম্মুকে দিয়ে গরুর মাংস রান্না করে নিয়ে আসতে, তাহলে আপনার গায়ে আবার বল হবে। হাতির মতো একটা শরীর, হাতি বলেও ভুল হবে, ডাইনোসরের মতো শরীর, তো সে অনুযায়ী খাওয়া দাওয়া করলেই তো হয়। তা না, না খেয়ে প্রেগনেন্ট মেয়েদের মতো মাথা ঘুরে পড়ে যাচ্ছে। সাফনের দিকে আঙ্গুল উঁচিয়ে শাসনের সুরে বলল রুমাইশা। সাফন হাসলো মৃদু, তারপর রুমাইশাকে টেনে নিজের বুকের উপর নিয়ে বলল। তুই তো একটু ভালো ভালো রান্না করে আমাকে খাওয়াতে পারিস, সেটা না করে শুধু আমার মায়ের পেছন পেছন ঘুরিস আর এখানে ওখানে খুন্তি নাড়াস। কে বলেছে আমি শুধু খুন্তি নাড়াই? আমি রান্না করি না? আমি প্রত্যেক দিন একটা না একটা কিছু রান্না করি, মোটেও আমাকে অপবাদ দেবেন না। একদম ফুপ্পি আম্মুর কাছে গিয়ে নালিশ করে দিয়ে আসবো, তখন আপনার পিঠে তাল পড়বে, দেখে নিয়েন। এখানে একটা কিচেন আছে, যদিও আমি ব্যবহার করেছি খুব কম। সেখানে মনে হয় মাকড়সারা সংসার পেতেছে এখন। আপনি চাইলে সেই জায়গাটা রান্নাবান্নার উপযুক্ত করে আমাকে আপনার শক্তিবর্ধক কোনো বিশেষ খাদ্য রান্না করে খাওয়াতে পারেন। এতে আমার দুর্বলতাও কাটবে, পারফরমেন্সও ভালো হবে, আপনিও আর ছ্যাঁত ছ্যাঁত করবেন না, খুশি থাকবেন। রুমাইশা লজ্জা পেল খুব। সাফনের বুকের বাম পাশে একটা কিল বসিয়ে দিয়ে বলল। অসভ্য একটা, দিনে দিনে লাজ লজ্জা সব হারাই ফেলতেছে। আপনার পারফরমেন্সে আমি এমনিই খুশি, চ্যাট আমি অন্য কারণে করতেছি। উফ, প্রশংসা, ধন্য আমি। থাক, আর নকশা মারতে হবে না। মেলা খুশি হওয়ার মতো কিছু এখনো করেননি। কিচেন
কোন দিকে তাই দেখিয়ে দিন। সাফনের হাসি মুখ নিমিষেই ধপ করে নিভে গেল। সে নিজেও বিছানা থেকে নামতে নামতে বলল, অপমান। সাফন বিছানা থেকে নেমে দাঁড়ানোর পর রুমাইশা সহর্ষ ওর থেকে কিছুটা দূরে সরে গিয়ে দাঁড়ালো। আর এরপর নিজের ডান দিকে চোখ পড়তেই চমকে গেল রুমাইশা। হাস্যোজ্জ্বল মুখখানায় অমানিসা নেমে এলো ওর মুহূর্তেই। হতবাক হয়ে ও তাকিয়ে রইল ওর ডান দিকের দেওয়ালে ঠেকিয়ে রাখা ফুল ভিউ মিররের দিকে। বিস্মিত নয়নে সেদিকে আরও একটু এগিয়ে গেল রুমাইশা, নিজেকে আরও খুঁটিয়ে দেখার জন্য। আয়নার একদম কাছে গিয়ে দাঁড়ালো ও। রুমাইশাকে এভাবে নিজেকে দেখতে দেখে সাফন ধীর পায়ে এসে দাঁড়ালো ওর পেছনে। চোখে মুখে ওর অপরাধবোধ ফুটে উঠছে স্পষ্টভাবে। থমথমে মুখে রুমাইশার আয়নায় ফুটে ওঠা প্রতিচ্ছবিটা দেখতে লাগলো ও। রুমাইশা হতবিহ্বল হয়ে একবার নিজেকে দেখলো তো আরও একবার সাফনকে। সাফন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কি বলে রিমুকে ও সান্ত্বনা দেবে সেটাও নিজেও জানে না। রিমুকে সান্ত্বনা দেওয়ার মতো মুখ নেই ওর। সেদিন নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ না হারালে আজ এই দিনটা দেখতে হতো না। যা হচ্ছে সব কিছুর জন্য ও নিজেই দায়ী, সেই প্রথম থেকেই। আয়নার দিক থেকে রুমাইশা ঘুরে দাঁড়ালো সাফওয়ানের দিকে। মুখটা উঁচু করে সাফওয়ানের দিকে দেখলো ও। ওর সম্মোহনী দৃষ্টি পড়ল সাফওয়ানের মুখের ওপর। সাফওয়ান তাকাতে পারল না রুমাইশার ওই চোখের দিকে। অপরাধবোধ চেখে ধরেছে ওকে। রিমুকে কি জবাব দিবে? কিন্তু সাফওয়ানকে অবাক করে দিয়ে রুমাইশা আজ অন্যান্য দিনের মতোই ভেঙে পড়ল না। ওর চোখ দুটাও আজ আর নোনা পানিতে টইটুম্বুর হলো না। পায়ের গোড়ালি উঁচু করে ওর থেকে প্রায় 1.5 ফুট অধিক উচ্চতার সাফওয়ানের কাঁধে নিজের হাত দুইটা উঠিয়ে দিয়ে সাফওয়ানের গলা জড়িয়ে ধরল ও। তারপর আদুরে গলায় বলল, আপনার গগলসের মতো একটা গগলস আমার জন্য বানিয়ে দিন, তারপর দুজনে মিলে একই রকম গেট আপে বের হব বাইরে। কাপল ড্রেস কেমন হবে বলুন তো? কিন্তু রুমাইশার এই আদুরে কথাতে সাফওয়ানের মুখের অভিব্যক্তির কোনো পরিবর্তন হলো না। আগের চাইতে যেন ও আরও বেশি আধার নামলো ওর চোখে মুখে। ওর মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছে, নিজের অভিশপ্ত জীবনে রিমুকে টেনে এনে ও চরম ভুল করেছে। সেদিন যদি রাফসানের কথা শুনে আর না আগাতো তাহলে ভালো হতো। আজকের এই দিনটা আর দেখতে হতো না। সাফওয়ানের মনটা যেন ভেঙে গেল। রিমুর এই কাজল কালো চোখ দুইটার কথা মনে পড়লে ওর সমস্ত বুক জুড়ে হাহাকার বয়ে যাচ্ছে। ভাগ্যের পরিহাসে আজ সবকিছু স্রোতের বিপরীতে চলেছে। রুমাইশা ছিল ওর সব সমস্যার সমাধান, ওর সমস্ত অসুখের একমাত্র আরোগ্য স্থল। কিন্তু সেদিনের ল্যাবের ঘটনার পর থেকে রুমাইশার সাথে ও একবারও ইন্টিমেট হয়নি ও। তাই ও জানে না রুমাইশার শরীরে ওর জন্য আরও একটু মেডিসিন বাকি আছে কিনা, নাকি সবই চেঞ্জ হয়ে গেছে। ওর নিজের শরীরের অবস্থাও খারাপ হচ্ছে দিনকে দিন। নরম হয়ে যাওয়া চামড়াগুলো আবার খসখসে হতে শুরু করেছে। দাঁতগুলোর ভেতর কেমন যেন শিরশির করছে সারাটাক্ষণ। আবার আগের মতো নৃশংস হতে ইচ্ছে করছে ওর। গতকাল রাতে ওই ছেলেগুলোকে মেরে ও যে মানসিক তৃপ্তি পেয়েছে সেটা ধারণার বাইরে। রুমাইশার শারীরিক অবস্থা বুঝতে হলে রিমুর সাথে ওর একান্তে সময় কাটাতে হবে, কিন্তু সেটা হচ্ছে না। আর আজ আবার রাফসান আসবে বিকেলে, এসে নিয়ে যাবে ওকে। আবার কবে ওদের দেখা হবে সেটারও কোনো নিশ্চয়তা নেই। রুমাইশা এসব কিছুই জানে না। ও যদি জানে সাফন ওকে অনির্দিষ্টকালের জন্য বাবার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, তাহলে রিমু কখনোই যেতে চাইবে না। সাফন এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ওর ঠান্ডা নিঃশ্বাস পড়ল রুমাইশার মুখের উপর। বুকের ভেতর ওর অদ্ভুত রকমের সূক্ষ্ম একটা যন্ত্রণা তরঙ্গের মতো প্রবাহিত হতে সমস্ত হৃদয় জুড়ে। আরও ধীর গতিতে নিজের হাত দুইটা দিয়ে ওর গলা জড়িয়ে রাখা রুমাইশার হাত দুইটা ধরে নিচে নামিয়ে দিল সাফওয়ান। তারপর খুব জোর করে মুখ ফুটে বলল, আমি রাফসানকে এক্ষুনি ফোন দিয়ে আসতে বলছি, তুই রেডি হয়ে থাক। ও আসলে ওর সাথে বাড়িতে চলে যাস, সময় মতো গিয়ে আমি আনবো। আবার আমার কাছে বেশিক্ষণ থাকার দরকার নেই, এতে হয়তো উপকারের থেকে ক্ষতিটাই বেশি হবে। হঠাৎ অজানা ব্যথায় সাফওয়ানের চোখের কোণ ভারী হয়ে এলো। সাথে সাথে রুমাইশার চোখ থেকে চোখ সরিয়ে বিছানার দিকে এগোলো ও।
আর ভাল লাগছে না কিছু। এমন জীবন ও নিজে চুজ করেনি, ও একা ছিল সেটাই ভালো ছিল। ওর এসব ভালোবাসা, সংসার, স্ত্রী, সন্তানের স্বপ্ন দেখাই উচিত না। এসব ওর জন্য না। ওর নিজের জীবনটা তো নষ্ট হয়েই গেছে, এখন ওর রিমোট জীবনটাও ওর হাতেই ধ্বংসের পথে চলেছে। সাফওয়ান মনে মনে স্থির করে নিল লুকাসের কাছে ও ধরা দিবে নিজে থেকেই, তাতে হয়তো সবার ভালো হবে। ও নিজেও এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেয়ে যাবে। আরও কাছাকাছি না থাকলে হয়তো রিমো সুস্থ হয়ে যাবে। সাফওয়ান এখানে থাকা মানেই সবার জন্য বিপদ। কি প্রয়োজন তার এতগুলো মানুষের জীবন সংকটাপন্ন না করে নিজেই লুকাসের কাছে ধরা দিবে? তারপর লুকাস ওকে যেখানে নিয়ে যায় যাক, যা ইচ্ছে করুক, ওর আর কিছু যায় আসে না। রাফসান আসলে ওকে বলে দিবে আমাজন যাওয়া ক্যান্সেল, ও একাই যাবে, রিমুকে এখানেই রেখে যাবে। সাফওয়ানকে এইভাবে মুখ ফিরিয়ে চলে যেতে দেখে রুমাইশা বুঝলো সাফওয়ানের খারাপ লাগছে ওকে এইভাবে দেখে, কিন্তু ওর মতো এক মিলি সেকেন্ডের জন্য সাফওয়ানকে অপরাধী করেনি। সাফওয়ান যা করেছে সব তো ওকে বাঁচানোর তাগিদে। সাফওয়ান তো নিজের স্বার্থের জন্য কিছুই করেনি, তাহলে কেন সাফওয়ান এইভাবে অপরাধীদের ন্যায় চোখ নামিয়ে আছে? কেন মুখ ফিরিয়ে চলে যাচ্ছে ওর থেকে? আবার বলছে রাফসান ভাইয়াকে এখনই আসতে বলবে। কেন এইভাবে ওকে নিজে থেকে দূরে সরিয়ে দিয়ে? সাফওয়ান কি ভালো থাকবে খুব? রুমাইশা নিজের অবস্থা দেখে যা হয়নি তা এখন ওর হতে শুরু করলো। ও ভেবেছিল ও নেগেটিভ রিয়াক্ট না করলে হয়তো সাফওয়ান ব্যাপারটা হালকাভাবে নিবে, কিন্তু সাফওয়ানের এইভাবে ওর মুখ ফিরিয়ে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারল না রুমাইশা। চোখ দুইটায় এবার সত্যি সত্যি ভরে উঠল ওর, সেই সাথে রাগ হলো প্রচণ্ড পরিমাণে। পেছন থেকে উচ্চস্বরে কান্না মিশ্রিত কণ্ঠে সাফওয়ানের উদ্দেশ্যে বলে উঠল, এইভাবে আমাকে একা রেখে গেলে বুঝি সব সমস্যার সমাধান হয়ে যাবে? এই জন্য বিয়ে করেছেন আপনি আমাকে, এইভাবে ফেলে দেওয়ার জন্য? আমি যেখানে আপনার সাথে প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ থাকতে চাই, সেখানে আপনি আমাকে ফেলে একা একা চলার পায়তারা করছেন। এই আপনার ভালোবাসা? সাফওয়ান যতটুকু গিয়েছিল সেখানেই দাঁড়িয়ে গেল। ও প্রত্যুত্তরে কি বলবে ভেবে পেল না, গলা ধরে আসছে ওর। রুমাইশার সবেমাত্র কিছু সিমটমস দেখা যাচ্ছে, পরবর্তীতে আরও কি হবে সেটাও নিজেও জানে না। কিন্তু রুমাইশার সমস্যাগুলো ওর মতোই প্রকট হয়, তাহলে সেটা খুব বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াবে বাকিদের জন্য। সাফওয়ান কোন দিকে যাবে বুঝতে পারছে না। রুমাইশা যদি ওর মতোই শারীরিক মানসিক জটিলতার ভেতর দিয়ে যায় আর কোনোভাবে নিজের ক্ষতি করে ফেলে, তবে ও নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। মরে গিয়েও শান্তি পাবে না ও। কি করবে এখনো? সাফওয়ানকে এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে পেছন থেকে রুমাইশা ছুটে এলো এক প্রকার। সহ্য হয়ে দাঁড়ানো বিশালদেহী সাফওয়ানের শক্ত পেশিবহুল পিঠের সাথে নিজেকে লেপ্টে জড়িয়ে ধরল পেছন থেকে, তারপর নাক টেনে বলল, আপনার কোনো দোষ নেই সাফওয়ান, নিজেকে দায়ী ভাবা বন্ধ করুন। আপনি যা করেছেন আমার জীবন বাঁচানোর জন্যই, আপনার তো অন্য কোনো ইন্টেনশন ছিলই না। এইভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন না। আপনি এরকম করলে আমি কিভাবে থাকবো বলুন? আপনাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। আপনার ওই বিশাল বুকটার ওপর মাথা না রাখলে আমার ঘুম আসে না। আপনার গায়ের গন্ধ না পেলে আমি শান্তি পাই না। আপনার শরীরের সান্নিধ্য না পেলে আমার প্রাণটা ছটফট করে। আর সেই আপনি আমাকে এইভাবে দূরে সরিয়ে দিতে চাইছেন? আপনার কি একটু কষ্ট হচ্ছে না? একটু কি আমার জন্য মন পুড়ছে না? আমার এই অসহায় অবস্থায় আপনি আমাকে কিভাবে দূরে সরিয়ে দিতে চান? আপনি যদি এমন করেন তো আমি কোথায় যাব? আপনি তো বলেছিলেন এই পৃথিবীতে যদি আমার সবচেয়ে বিশ্বাসযোগ্য কেউ থেকে থাকে তবে সেটা আপনি। তাহলে আপনি কেন এমন করছেন? কেন বলুন? ডুকরে কেঁদে উঠল রুমাইশা, ফুপিয়ে কাঁদতে লাগলো ও। সাফওয়ানের পিঠের উপরে আন্ডার শার্টটার কিছু অংশ ভিজে উঠল ওর চোখের পানিতে। সাফওয়ান দাঁড়িয়ে রইল স্থির হয়ে। ও দোটানায় আছে এখন। ও রিমুকে নিয়ে ও কি করবে বুঝতে পারছে না এখন। ও যদি লুকাসের কাছে নিজেকে ধরা দেয় তাহলে ওর রিমুর কি হবে? ও তো একা হয়ে যাবে, কাউকে পাশে পাবে না ও। কেউ চাইবে না এমন জঙ্গলি কারো দায়িত্ব নিয়ে। ও নিজেই ভুক্তভোগী। ও জানে এমন জীবনের পরিণতি কতটা ভয়াবহ,
কতটা সাফার করতে হয়েছে ওকে এই জীবনের জন্য, সেটা ও আর উপরওয়ালা ছাড়া আর কেউই জানে না। কিছুক্ষণ পর রুমাইশা কান্না থামালো, নিজের চোখ মুছে নিল হাত দিয়ে, তারপর আবার নাক টেনে বলল, কোথাও যাব না আমি আপনার সাথেই থাকবো। তাই আমার যা হয় হবে। আপনাকে ছেড়ে আমি এক পাও এগোবো না। আপনি যা ইচ্ছা করতে পারেন। আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। আমি এক্ষুনি রাফসান ভাইয়াকে ফোন দিয়ে বলে দিব যেন আমাকে নিতে না আসে। আমি যাব না ও বাড়িতে। আপনি যেখানে যাবেন আমিও সেখানেই যাব, আপনার পেছন পেছন। আপনার কোনো কথা শুনবো না। দুপুরবেলা ইশতিয়াক বাড়িতে চলে আসলেন আজ। অফিসের কাজগুলো দ্রুত শেষ হয়ে যাওয়ায় বস সবাইকে ছুটি দিয়ে দিয়েছেন। বাইরের পোশাক পাল্টে হলরুমের সোফায় গা এলিয়ে বসলেন তিনি। রুনিয়া রান্নাঘর থেকে ইশতিয়াকের জন্য খাবার গরম করে টেবিলে সাজাচ্ছেন। সাফওয়ান আর রুমাইশা বাড়িতে নেই। সকালে ঘুম থেকে ওঠার পর নিজের ফোনে সাফওয়ানের মেসেজ পেয়েছেন তিনি যে ওরা একটু বেরোচ্ছে। কখন আসবে, আদৌ আজ আসবে কিনা সেসব কিছুই জানায়নি। খাবার টেবিলে খাবার গোছাতে গোছাতে শাফিনকে ডাকলেন তিনি। ওর পরীক্ষার আর মাত্র 15 দিন আছে। ধুমছে পড়াশোনা করছে ও, ঘর থেকে বেরোচ্ছে না। মায়ের ডাক শুনে পড়া রেখে বাইরে এলো ও। ইশতিয়াক আহমেদ টিভি ছাড়লেন। সকালবেলা তাড়াহুড়োর জন্য নিউজ দেখতে পারেনি, তাই এখন টিভি ছেড়ে সব চ্যানেল একটু একটু করে ঢু মারলেন তিনি। কিন্তু টিভি ছেড়েই তিনি হতবাক হয়ে গেলেন। প্রতিটা চ্যানেলে একই সংবাদ। ঝিকির গাছে ছাড়িয়ে পূর্বালির জঙ্গলের ভেতর পাওয়া গেছে প্রায় 20খানা লাশ, যাদের অধিকাংশেরই শরীরটা আস্ত নেই। নাড়ি ভুঁড়ি ছিলে এদিক ওদিক হয়ে আছে। কারো কারো শরীরের কোনো কোনো অংশ পাওয়া যাচ্ছে না, সেগুলো পুরোপুরি মিসিং। যারা খুন করেছে তারা এদেরকে গাড়ির চাকায় পিস্ট করে দিয়ে গেছে। আর সব থেকে গুরুতর বিষয় হচ্ছে খুনগুলো কে বা কারা করেছে, কিভাবে করেছে সেসব কিছুই বোঝা যাচ্ছে না। সেখানে কয়েকটা ছুরি, চাকু আর কতগুলো হকি স্টিক পাওয়া গেছে, কিন্তু বৃষ্টির কারণে সবগুলোর হাতের ছাপই গায়েব। পিচ ঢালা রাস্তা হওয়ায় কারোর পায়ের, কারোর জুতার, গাড়ির চাকায় এমনকি অন্য কোনো কিছুর চিহ্ন নেই। রক্তগুলো বৃষ্টির তোড়ে ভেসে গিয়ে আশেপাশে গাছপালার গোড়ায় গোড়ায় জমে আছে। ইশতিয়াক আহমেদ হা হয়ে তাকিয়ে রইলেন টিভির দিকে। ডাইনিং টেবিল থেকে রুনিয়া আর শাফিন দুজনেই নিজেদের কাজ বাদ দিয়ে টিভির দিকে তাকিয়ে রইল। গা শিউরে উঠল রুনিয়ার। নিউজে মঈনুদ্দিন সহ আরও বেশ কয়েকজনের ফটোগ্রাফ দেখানো হচ্ছে। শাফিন মঈনুদ্দিনকে দেখে বলে উঠল, আরে একে তো আমি চিনি, হরকির ওদিকে বাসা, সারা এলাকায় মাস্তানি করে বেড়াতো এ আর এর ভাই। একে কে মারলো? ইশতিয়াক শাফিনের কথায় কান দিলেন না। তার সমস্ত মনোযোগ এখন টিভির স্ক্রিনে। ইশতিয়াকের থেকে আশানুরূপ মনোযোগ না পেয়ে শাফিন এবার বিড়বিড় করে বলতে লাগলো, শালাটা মরেছে, সাথে চেলাবেলা গুলারে নিয়েও মরেছে। কি দাপটি না দেখাতো, যে ওকে মেরেছে তার বুকের পাটা আছে বলতে হবে। কিন্তু এই অসাধ্য সাধন করলো কে? তার চেহারাটা দেখতে পেলে আমি একটা চুম্মা খাইতাম। রুনিয়া শাফিনকে ফিস ফিস করতে দেখে ঈশায় চুপ থাকতে বলল। ইশতিয়াকের মতো তিনিও বেশ মনোযোগ দিয়েই দেখছেন। চোখ বড় বড় হয়ে আছে রুনিয়ার। এমন নৃশংসভাবে যে কেউ হত্যা করতে পারে তা ওনার ধারণারও বাইরে। লাশগুলোর বর্ণনা শুনলে ওনার গায়ের পশম খাড়া হয়ে যাচ্ছে। খুনগুলো যে করেছে তার কি একটু হাত কাঁপেনি? ল্যাবের ভেতরকার রুমের সাদা জমিনের গাঢ় নীল রঙের কুচি সাফার বিছানার ওপর রুমাইশাকে জড়িয়ে শুয়ে আছে সাফওয়ান। আর ওর বুকের ভেতর গুটিসুটি মেরে শুয়ে বুকের পশমগুলো আঙ্গুলে জড়িয়ে টানাটানি করছে রুমাইশা। কয়েক ঘন্টা আগে সেই কষ্ট মাখা মুহূর্তগুলোর সমাধান হিসেবে আর কোনো উপায় দেখেনি রুমাইশা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে আজকের দিনটাও রুমাইশা এখানে থাকবে। রাফসানকে ইতিমধ্যেই ফোন দিয়ে আসতে মানা হয়ে গেছে ওর। আর সাফওয়ানকে সত্য দেওয়া হয়েছে, সাফওয়ান মোটেও কোনো রকমের মন খারাপ করবে না। ও যে এখানে যাবে ওর রিমুকে ওর সাথে সেখানে নিতে হবে। রুমাইশার এই অবস্থার জন্য মোটেও নিজেকে দায়ী ভাবা যাবে না। আর আগের থেকেও বেশি বেশি রুমাইশাকে ভালোবাসতে হবে। অকারণে ধমকানো যাবে না। রাগ অভিমানে গুরুত্ব দিতে হবে। সাফওয়ান ও রিমুর আদরে লোভে সব শর্ত মেনে নিয়েছে।
এটা ছাড়া ওর কাছে আর এমনিতেও কোনো অপশন নেই, কারণ রুমাইশার এই কন্ডিশনে ওকে এখানে একা ফেলে যাওয়ার মানে মৃত্যুর মুখে ফেলে যাওয়া ছাড়া আর কিছুই না। আরও কিছুক্ষণ একে অপরের সাথে লেপ্টে শুয়ে থেকে রুমাইশা বলল, কিচেন তো দেখিয়ে দিলেন না, আপনার শক্তি বর্ধক খাদ্য রান্না করব কিভাবে? দেখবো। উঠ আমার ওপর থেকে। চোখে দেখেন না নাকি? হ্যাঁ, আমি আপনার পাশে শুয়ে আছি, আপনার উপরে না। কানা কোথাকার। বলে সাফওয়ান আলিঙ্গনের ভেতর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসলো ও। এমন আরামদায়ক শোর পজিশনে ব্যাঘাত ঘটায় সাফওয়ান সেই আকারে বিরক্ত হলো, ভুরু কুচকে বলল, দুমদাম করে উঠে যাবি না। ওঠার আগে আমার অনুমতি নিবি। আমি অনুমতি দিলে তবেই উঠবি। অটোম্যান সাম্রাজ্যের সুলতান সুলেমান আইসে, অনুমতি ছাড়া ওঠা যাবে না। কত ঢং! আপনি যা বলবেন জাহাপনা, আপনার দাসী সদা প্রস্তুত। তারপর মুখ বেঁকিয়ে সাফওয়ানের থেকে চোখ ফিরিয়ে বিছানা থেকে নেমে গেল ও। এরপর বলল, কিচেন দেখিয়ে দিয়ে গরুর মাংস নিয়ে আসবেন, একদম তাজা তাজা মশলাপাতি কিছু আছে নাকি? সাফওয়ানের দিকে আবার ফিরে প্রশ্ন করল রুমাইশা। সাফওয়ান ইশারায় বুঝালো সব আছে। উত্তর পেয়ে রুমাইশা সাফওয়ানকে টেনে ওঠালো বিছানা থেকে। সাফওয়ান উঠে ওর রুমের কাবাটের দরজাটা খুলল, তারপর জামা কাপড়গুলোর দুপাশে সরিয়ে দিয়ে কাবাটের মাঝখানে চাপ দিতেই শব্দ করে কাবাটের পেছন দিকটা দেওয়ালের বাম দিকে সরে গেল। আর সেখানে দেখা গেল সাদার উপর সোনালি রঙার টাইলসের রান্নাঘর। একটু নোংরা হয়ে আছে, কিন্তু সেসব রুমাইশা সামলে নিতে পারবে। কিচেন দেখা হলে সাফওয়ানকে ঠেলে ঠুলে মাংস কিনতে পাঠিয়ে দিল রুমাইশা। সাফওয়ান চলে গেল, কিচেন পরিষ্কারে লেগে গেল ও। আর তখনই ওর নজর গেল সাফওয়ানের স্টাডি টেবিলের উপর রাখা কালো মলাটের মোটা নোটবুকটার দিকে। কর্তব্য বিমূঢ় হয়ে বিছানার উপর বসে আছে রুমাইশা। সাফওয়ানের ওই কালো মলাটের মোটা নোটবুকটার আদ্যপ্রান্ত পড়ে ফেলেছে ও। আর পড়ার পর থেকেই সাফওয়ানের জীবনে নিজের অস্তিত্বের মূল্য নিয়ে প্রশ্ন উঠছে ওর মন মস্তিষ্কের ভেতর। ও সাফওয়ানের জন্য নেহাত একটা মেডিসিন, শুধুমাত্র মেডিসিন, এর বাইরে আর কিছুই না। ওই ডায়েরিটাতে কোথাও লেখা নেই যে সাফওয়ান ওকে ভালোবাসে, কোথাও না। তাহলে ও সাফওয়ানকে চিনতে পারেনি? ওর বাবা মাই কি তাহলে ঠিক কথা বলেছিল যে সাফওয়ান শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ওকে ব্যবহার করছে? তাহলে এই কারণে কি ও এখন চেঞ্জ হয়ে যাওয়ার পর সাফওয়ান মুখ ফিরিয়ে নিচ্ছে? ওর শরীরে সব ঔষধি গুণ শেষ হয়ে গেছে বলে সাফওয়ান এমনটা কিভাবে করতে পারলো ওর সাথে? এই যে এত ভালোবাসা, এত কেয়ার, এসব তাহলে শুধু ওর নিজের স্বার্থপরতার জন্য? ভালোবাসার ছিটে ফোটাও কি এতে নেই? তাচ্ছিলের হাসি হাসল রুমাইশা। সাফওয়ানের উপর ওর কোনো রাগ অভিমান কিছুই হচ্ছে না, তবে ঘৃণা হচ্ছে নিজের উপর। একটাবারের জন্য ও সাফওয়ানের এই অভিনয় ধরতে পারল না। এত নিখুঁত অভিনয় মানুষ কিভাবে করতে পারে? এই কারণে কি সাফওয়ান নিজের পার্সোনাল লাইফ সম্পর্কে ওর সাথে কিছু শেয়ার করতে চাইতো না? কারণ যে ওর কেউই না, তার সাথে ও কিসের পার্সোনাল কথা বলবে? এই যে গতকাল সকালবেলা ও কত অভিমান করলো সাফওয়ানের উপর, ওকে সব কিছু খুলে বিস্তারিত না বলাই। তাতে সাফওয়ানের কিছুই আসলো গেল না। দায় মেটাতে এক গোছা ফুল আর আইসক্রিম ধরিয়ে দিল ওর হাতে, আবার ধমকও দিল। রুমাইশা ঘুণাক্ষেরও টের পেল না কিছুই। সাফওয়ান একটাবারের জন্য নিজের প্রফেশন সম্পর্কে ওকে বলার প্রয়োজন মনে করেনি। কেন করেনি? বলে ওর মেডিসিন হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই এই যে পাসপোর্ট রেডি করেছে ওকে না জানিয়ে। পাসপোর্ট আর এমন কি যেখানে এত কিছু হয়ে যাচ্ছে সেখানে সামান্য না জেনে পাসপোর্ট রেডি করা তো কিছুই না। ওর প্রফেশন ওর মনে খোরাক। তাহলে কাল যে এতগুলো খুন করলো সাফওয়ান, এসব তাহলে ওকে বাঁচানোর তাগিদে নয়, সব নিজের মানসিক তৃপ্তির জন্য? এই কারণেই কি ওইভাবে হাসছিল সাফওয়ান অমন ভয়ঙ্করভাবে? আর সেই দিন ল্যাবে ওই ঘটনাগুলো, ওগুলো কি সাফওয়ানের নিজের ইচ্ছেতে হয়েছিল? ওকে সেদিন ইচ্ছে করে রুমাইশাকে কামড়ে দিয়েছিল। আর এরপর কি করেছে সাফওয়ান? ও দাঁতের বিষে রুমাইশা মরে কিনা সেটাই দেখতে চেয়েছিল।
আর ওর তৈরি করা মেডিসিনে ওর বিষের প্রভাব কাটে কিনা সেটাই পরীক্ষা করতে চাইছিল, যার জন্য আজ ওর এই অবস্থা। ও কি তাহলে সাফনের কাছে সামান্য একটা গিনিপিগ মাত্র, যাকে ইচ্ছে মতো ব্যবহার করা যায়, যখন ইচ্ছে মেরে ফেলা যায়, যখন ইচ্ছে বাঁচানো যায়, যখন যে মেডিসিন ইচ্ছা তার উপর প্রয়োগ করা যায়। আর রুমেশা, ও কিনা সাফনের এই সমস্ত কর্মকাণ্ডকে ভালোবাসা বলে চালিয়ে দিয়েছে এতদিন। সাফনের এত লোক খুঁজে বেড়াচ্ছে কিসের জন্য? তাহলে কি সাফন রুমাইশাকে নিজের মতো বানাতে চাইছে, নিজের বদলে রুমাইশাকে ওদের হাতে তুলে দেওয়ার জন্য? ও কি তাহলে ক্রমে ক্রমে সাফনের মতো হয়ে যাবে, তারপর বলির পাঠা হবে? সাফন এগুলো কিভাবে করতে পারলো? ওর কি একটু মায়া হলো না রুমাইশার জন্য, যার সাথে এতগুলো দিন আষ্টে পিষ্টে মিশে থাকলো, একসাথে খেলো, ঘুমালো, ঘুরলো, কত শত স্মৃতি হলো যার সাথে? তার জন্য কি একটু মায়া হলো না সাফনের? এমন সময় ল্যাবের দরজায় শব্দ হলো। তার কিছুক্ষণ পর সিঁড়ি বেয়ে নিচে নামলো সাফন। মুখটা ওর হাসি হাসি, হাতে সদ্য জবাইকৃত গরুর মাংস। খুঁজে খুঁজে তাজা মাংসই এনেছে ও, কিন্তু রুমের ভিতর ঢুকেই সাফনের ভুরু কুঞ্চিত হলো। রুমাশা একধানে মেঝের দিকে তাকিয়ে বসে আছে বিছানার উপর, হাতে ঝাড়ু। তার আগায় মাকড়সার বাসার কিছু অংশ লেগে আছে, নাক লাল হয়ে আছে, চোখ দুটা ছলছল করছে ওর। দেখে মনে হচ্ছে একটু আগেই খুব কেঁদেছে রুমাশা, যার রেশ এখনো রয়ে গেছে। কিন্তু রুমাশার এমন হঠাৎ মন খারাপের কারণ খুঁজে পেল না সাফওয়ান। বিষয়টা ভালোভাবে বোঝার জন্য রুমের ভেতরের দিকে এগিয়ে এলো, আর তখনই ওর চোখ পড়ল ওর স্টাডি টেবিলের উপর রাখা কালো মলাটের নোটবুকটার উপর। তার বন্ধ করে রেখে দেওয়া নোটবুকটা খোলা পড়ে আছে টেবিলে, কলমটার স্থান পরিবর্তন হয়েছে। তাহলে কি রুমাইশা ওর নোটবুকটা পড়ে ফেলেছে? এর জন্যই কি কাঁদছে ও? সাফওয়ান নিজেকে মনে মনে ধিক্কার জানালো। ওর মন বারবার বলতো রুমাইশাকে সব সত্যি বলে দিতে, কিন্তু মস্তিষ্ক বারণ করত যে সব সত্যি এখনই বলে দিলে হয়তো রুমাইশা ওকে চাইবে না, ওকে ছেড়ে চলে যাবে। কিন্তু এই কয়দিনে রুমেশের উপর ওর যে বিশ্বাস তৈরি হয়েছে তাতেও বুঝেছে যাই হয়ে যাক না কেন রুমেশ ওকে ছেড়ে যাবে না। ওর বলা উচিত ছিল সবটা, কিন্তু চরম বোকামি করেছে ও। নিজের মানুষের করা কোনো অপরাধ বা অন্য কোনো কাজ সেই নিজের মানুষটার মুখ থেকে শোনা আর অন্য কোনো মাধ্যম থেকে শোনা, দুইটার ভেতর আকাশ পাতাল তফাৎ। আপাতত দৃষ্টিতে খুব সহজে মনে হলো বাস্তবে তা মেনে নেওয়া কঠিন। কিন্তু সাফওয়ান এখন কি করবে? রুমাইশা যদি ওকে ভুল বুঝে কোনো কারণে? সাফওয়ান কাবাটের ভেতর দিয়ে কিচেনের দিকে একবার তাকালো, মোটামুটি সেটা পরিষ্কার করা শেষ। মাংসের প্যাকেটটা রান্নাঘরে রেখে হাত ধুয়ে আবার রুমে এলো ও। রুমাইশা নিজের ভাবনায় এতটাই মগ্ন যে সাফওয়ানের উপস্থিতি এখনো উপলব্ধি করেনি ও। সাফওয়ান ধীর পায়ে রুমাইশার কাছে পৌঁছে পেছন থেকে ওর কাঁধের উপর হাত রাখলো। চমকে লাফিয়ে উঠল রুমাইশা, বিছানা থেকে উঠে দাঁড়ালো এক লাফে। সাফওয়ানকে দেখে ও হঠাৎ করে কিছু সময়ের জন্য নির্বাক হয়ে গেল। সাফওয়ান ওর দিকে এগিয়ে এসে অসহায় চোখে তাকিয়ে অপর রাতির কলেই পড়ল। রিমু, আই ক্যান এক্সপ্লেইন। প্লিজ তুই আমাকে ভুল বুঝিস না। আমি এসব তথ্য তোর থেকে গোপন করেছি শুধুমাত্র তোর সাথে নিজের রিলেশনশিপটা সিকিউর করার জন্য, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না আমার, আই সোয়ার। তারপর আরও একটু এগিয়ে এসে রুমাইশাকে নিজের আলিঙ্গনে বাঁধতে গেল ও। কিন্তু সাফওয়ানের কথা শেষ হওয়ার সাথে সাথেই রুমাইশা যেন ক্ষিপ্ত বাঘুনি ন্যায় জ্বলে উঠল। সাফওয়ানের ব্যর্থ আলিঙ্গনকে তাচ্ছিল ভরে নিজের থেকে ছুঁড়ে দিল। ঘৃণায় নাক মুখ কুচকে নিয়ে কান্না যেন ঝাঁঝালো গলায় ও বলল, কি এক্সপ্লেইন করতে চান আপনি? আর কি এক্সপ্লেইন করার বাকি আছে আপনার? আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আপনি নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেননি। আপনার এই সমস্ত ভালোবাসা, এত উন্মাদনা, এত আদর, এত যত্ন শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, নিজের শারীরিক ত্রুটির সমাধান হিসেবেই শুধু আপনি আমাকে বেছে নিয়েছেন, এছাড়া আর কিছুই না। কেন এমন করলেন আপনি? কি দোষ করেছিলাম আমি? হ্যাঁ, আপনাকে এত ভালোবাসা দেওয়ার প্রতিদান আপনি এইভাবে দিলেন? সাফওয়ান যেন আকাশ থেকে পড়ল রুমাইশার কথায়। রুমাইশা যে ওর নোটবুকের লেখাগুলোর এই অর্থ বের করতে পারবে তাও ঘুণাক্ষেরও ভাবিনি।
চোখ দুইটা বড় বড় হয়ে গেল ওর। অবাক দৃষ্টিতে তাকিয়ে ও অস্বায়ী কণ্ঠে বলল, না না রিমু, তোর কোথাও ভুল হচ্ছে। আমি আমি নিজের স্বার্থের জন্য তোকে ব্যবহার করব? কখনোই না। তোর ভুল হচ্ছে কোথাও। আমি তোর থেকে এসব কিছু গোপন করেছি শুধুমাত্র তোকে হারানোর ভয়ে। তুই যদি এসব কিছু জানার পর আমার থেকে বিচ্ছেদ চাস, শুধুমাত্র সেই ভয়ে, আর কিছুই না। আই সোয়ার, কসম করছি আমি এত নিচু কখনোই হব না রিমু। বোঝার চেষ্টা কর। আপনার কোনো কথাই আমি আর বিশ্বাস করি না। এমনটা আপনি কিভাবে করতে পারলেন আমার সাথে? কি করেছিলাম আমি আপনার? আপনি আগে থেকেই জানতেন সব। এই জন্য সেদিন যখন নদীর ধারে যখন ওকে মারতে নিয়ে গেছিলেন, সেদিন ইচ্ছা করে আমার মনে আপনার জন্য দুর্বলতা সৃষ্টি করার জন্য আপনি বলেছিলেন আপনাকে চুমু খেতে হবে। এরপর কত শত অভিনয়, আমাকে পাওয়ার জন্য কত স্ট্রাগল দেখালেন আপনি। এসবই ষড়যন্ত্র ছিল, যা আমার পরিবারের সবাই বুঝতে পেরেছিল। কিন্তু আপনার মোহে আমি এতটাই অন্ধ ছিলাম যে আপনার উদ্দেশ্যটার কথা আমি চিন্তাও করিনি কখনো। কিভাবে পারলেন আপনি? এতটা নিখুঁত অভিনয় আপনি কিভাবে করলেন? এখন কি চান? আমাকে একেবারে আপনার মতো বানিয়ে ওদের কাছে বিক্রি করে দিতে চান? খুব লাভ হবে না আপনার? আমাকে গিনিপিগ বানিয়ে আমার ওপর এক্সপেরিমেন্ট করে গেলেন আমার চোখের সামনে দিয়ে, অথচ আমি চোখ বুঝে আপনাকে বিশ্বাস করে গেলাম। একটা মেয়ের সবচেয়ে কাছের মানুষ তার স্বামী। নিজের স্বামীকেই একটা মেয়ে সব থেকে বেশি শ্রদ্ধা ভক্তি করে। সেই পরম শ্রদ্ধার স্থানে আপনাকে বসিয়েছি আমি, অন্ধের মতো বিশ্বাস করেছি। আর আপনি কি করলেন? আমাকে পুরোটা ইউজ করলেন আপনি, শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য। প্লিজ শান্ত হ রিমু। তুই এখন হাইপার হয়ে আছিস, তাই এমন মনে হচ্ছে। এসবের কোনোটাই সত্যি না। হ্যাঁ, আমি মানছি আমি আমার স্বার্থের জন্যই এইসব কথা তোর থেকে গোপন করেছি, কিন্তু তুই যে লজিকের কথা বলছিস সেটা আমার মাথায় কখনোই আসেনি। বিলিভ মি, আমি তোকে ভালোবাসি অনেক অনেক বেশি। তোর শরীরে আমার কিওর আছে সেটা জানার অনেক অনেক আগে থেকেই। তোকে আমি ঠিক কতটা ভালোবাসি সেটা তুই খুব ভালোভাবেই জানিস। শুধু তুই কেন, সবাই জানে আমি তোর জন্য কত কি করতে পারি। সেই আমি কিভাবে তোর সাথে এমন জঘন্য কাজ করব? বিবেক দিয়ে চিন্তা করে দেখ একবার প্লিজ। সাফনের কোনো কথাই রুমাইশা শুনল না। মেঝেতে বসে হামা করে কাঁদল ও। সাফনকে একটা বারের জন্য নিজের কাছে ঘেঁষতে দিল না। সাফন এত বোঝানোর চেষ্টা করলো, তারপরও বুঝলো না ও। পুরো পৃথিবীর সবাইকে ওর এখন মিথ্যাবাদী মনে হচ্ছে। ওর এত আদরের সাফন, ওর স্বামী, যাকে ও পৃথিবীর সবচাইতে বেশি বিশ্বাস করত, আজ সেই বিশ্বাস ভেঙে গেছে ওর। ওর মাথার ভেতর শুধুমাত্র একটা কথাই বারবার ঘুরে ফিরে বাড়ি খাচ্ছে, সেটা হলো বিশ্বাসঘাতক। সাফন একটি বারের জন্য ওর কাছে ঘেঁষতে পারল না। মেঝের উপর কান্নায় ভেঙে পড়ে মনের যন্ত্রণায় ছটফট করতে থাকলো রুমাইশা। ওর এখনও বিশ্বাস হচ্ছে না সাফন এমনটা করতে পারে ওর সাথে। কষ্টে ওর বুকটা ফেটে যাচ্ছে। সাফন এবার উপায় না পেয়ে নিজেই রুমাইশার পাশে এসে বসলো। মেঝের উপর হয়ে কাঁদছে রুমাইশা, ফোপাচ্ছে ও থেকে থেকে। সাফন অসহায় চোখে রুমাইশার দিকে তাকিয়ে বলল, রিমু, আমার কথাটা শোন একবার, দয়া করে। তুই যেমনটা ভাবছিস তেমন কিছুই না। বিশ্বাস কর একবার, আমি সজ্ঞানে কখনো এরকম করব না। আমার নিজের স্ত্রী, যাকে আমি এত ভালোবাসি, তার সাথে আমি এমনটা কিভাবে করতে পারি? হ্যাঁ, আমি জঙ্গলি, কিন্তু তাই বলে আমার ভেতরে মানুষত্ববোধ আছে। আমি অতটাও জঙ্গলি হয়ে যাইনি রিমু। তোকে নিজের স্বার্থে ব্যবহার করার মতো জানোয়ার আমি এখনো হইনি রিমু। শোন আমার কথা একটিবারের জন্য। কথাগুলো বলেই নিজের ডান হাতটা রুমাইশার পিঠের উপর রাখলো সাফন, কিন্তু তখনই ওর সেই হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে মেঝে থেকে উঠে বসলো রুমাইশা। ওর চোখের পিউলিপটা পুরোপুরি সরু হয়ে লম্বা আকার ধারণ করেছে। তড়িৎ গতিতে একবার সাফনের দিকে ফিরে তাকালো। রুমাইশা ঠিক কী করতে চলেছে সেটা ভেবে পেল না সাফন। তবু আরও একবার রুমাইশাকে বোঝানোর জন্য এগিয়ে এলো ও, কিন্তু সাফন ওর দিকে এক কদম এগোতেই রুমাইশা দ্রুত পায়ে পেছন দিকে সরে গিয়ে উঠে দাঁড়ালো। সাফনের স্পর্শ নিজের শরীরে লাগতেই দিল না একটুও। আর তারপরেই কান্নাজনক ক্ষিপ্ত গলায় বলে উঠল, আপনি আমার সাথে যা করেছেন তার কোনো ক্ষমা হয় না, কখনোই ক্ষমা করব না আপনাকে। আপনি আমার বিশ্বাস ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন, নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছেন শুধু, আর এখনও ব্যবহার করে যেতে চান।
আমার এত যত্নের ভালোবাসার কোনো মূল্যই নেই আপনার কাছে। আপনার এই স্বার্থপরতার জন্যই আপনি আমাকে হারাবেন, কিন্তু তাতে আপনার কী বা আসে যাবে? আপনি তো আমাকে ভালোবাসেননি কখনো। কাউকে হারানোর কষ্ট আপনি কি বুঝবেন? আমি আর ফিরবো না কখনো, কোনো দিনও খুঁজে পাবেন না আপনি আমাকে। আপনার আফসোস হবে একদিন আমার জন্য, কিন্তু সেদিন আর আফসোস মেটানোর জন্য আমাকে পাবেন না। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি অনেক অনেক দিন বেঁচে থাকুন আপনি, আর আপনার বাকি জীবন যেন আমাকে হারানোর আফসোসে তিলে তিলে শেষ হয়ে যায়। আর এই কথাগুলো বলেই সাফওয়ানকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সাফওয়ান কিছু বুঝে ওঠার আগেই দৌড়ে মুহূর্তের ভেতর ল্যাবের সিঁড়ি বেয়ে উপরে চলে গেল রুমাইশা। সাফওয়ান ব্যাপারটা বুঝতে পেরে সাথে সাথেই নিজেও রুমাইশাকে আটকাতে ওকে ডাকতে ডাকতে ছুটে গেল ওর পেছন পেছন। কিন্তু ল্যাবের উপরে উঠে এসে কোথাও রুমাইশাকে দেখতে পেল না ও। দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটে গিয়ে রুমাইশাকে খুঁজল ও, কিন্তু নেই রুমাইশা, কোথাও নেই, যেন বাতাসের সাথে মিশে উধাও হয়ে গেছে। ঝলমলে চাঁদের জ্যোৎস্নায় আলোকিত হয়ে আছে প্রকৃতি। ইস্তিয়াকের বাড়ির ছাদের উপরটা সে আলোয় যেন তকতক করছে, আর সেখানে শীতল পাটির ওপর মাথার নিচে ডান হাতের বাহু রেখে চিত হয়ে আকাশের দিকে মুখ করে শুয়ে আছে ধূসর সবুজ রঙা জলজলে চোখের দীর্ঘকায় সাফওয়ান। চোখ দুইটা গর্তের ভেতর ঢুকে গেছে ওর, মুখটা শুকিয়ে গেছে একদম। ও ডান পাশে শুয়ে আছে রাফসান, আর অন্য পাশে শাফিন। তিনজনেই ক্লান্ত অনেক। রুমাইশা হারিয়ে যাওয়ার আজ 4 দিন। এই 4 দিনে ওরা তিনজন সহ পরিবারের সবগুলো লোক হন্য হয়ে খুঁজেছে রুমাইশাকে, কিন্তু কোথাও নেই রুমাইশা। যত চেনা জায়গা আছে সবখানে খুঁজেছে ওরা, কিন্তু রুমাইশাকে পায়নি কোথাও। এই 4টা দিন সাফওয়ান পানি ছাড়া আর কিছুই গ্রহণ করেনি, ওকে কেউ খাওয়াতে পারেনি। প্রিয়তমা স্ত্রী বিরহে পুরোপুরি ভেঙে পড়েছে ও। ওর ভেতরটা কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে। এই মুহূর্তে শাফিন আর রাফসান না থাকলে হয়তো কেঁদে বুক ভাসাতো ও। শুধুমাত্র ওরা আছে বলে কান্নাটা ঠেকিয়ে রাখতে পেরেছে এখনো, কিন্তু থেকে থেকে সেই কান্নাটা বুকের ভেতর দলা পাকিয়ে উঠে আসতে চাইছে। রাফসানের চেহারায় হতাশার ছাপ। প্রাণা অধিক প্রিয় বোনকে হারানোর বেদনায় ওর বুকের ভেতরটা জোরমার হয়ে যাচ্ছে যেন। শাফিনেরও একই অবস্থা। সেদিন যখন সাফওয়ান ফোন দিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে ওকে বলেছিল, শাফিন রে, আমার রিমোকে খুঁজে পাচ্ছি না, চলে গেছে ও আমাকে ছেড়ে। সেদিন থেকেই ও রুমি আপুকে অন্য সবার সাথে জান প্রাণ দিয়ে খুঁজছে ও, কিন্তু রুমির কোনো হদিস নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে ওর রুমি আপু। আয়েশা এ বাড়িতেই আছেন, শামসুলও এখানে। 1 সপ্তাহের ছুটি নিয়ে চলে এসেছেন তিনি। মেয়ের শোকে মোর্চা যাচ্ছেন আয়েশা, বিলাপ করছেন থেকে থেকে। আগেরবার তো সাফওয়ান সাথে ছিল বলে উনি নিশ্চিন্ত ছিলেন, কিন্তু এখন তো তার মেয়ে পুরো একা, কেউ নেই ওর সাথে। কোথায় আছি, কি করছে, কেউ কিছু জানে না। 4টা দিন ধরে রুমাইশা নিখোঁজ। থানায় ডায়েরিও করা হয়েছে, কিন্তু পুলিশও কিছুই করতে পারেনি এখনো। হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু রুমাইশা তো নিজে থেকে হারিয়ে গেছে। ওকে কিভাবে খুঁজে বের করবে ওরা? হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার নিকট প্রিয়তমাকে ফিরে পাওয়ার আর্জি জানিয়ে দীর্ঘশ্বাস ফেলতে লাগলো সাফওয়ান। রুমাইশার ওই মায়া ভরা হাসি হাসি মুখটা ভেসে উঠছে ওর চোখের সামনে বারবার। ওই খিলখিল হাসি, ওই দুষ্টু মিষ্টি খুনসুটি, সব একে একে মনে পড়ছে সাফওয়ানে। ওর ওই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল 2 ফোঁটা। টুপ করে সেগুলো পড়ল শীতল পাটিটার উপর। কাল সকালে উঠে আবারও রুমাইশাকে খোঁজার জন্য বের হবে ওরা 3 জন। আহমেদ ভিলার পরিবেশ থমথমা, মাঝে মধ্যে কারোর ডুকরে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। এছাড়া আর কোনো শব্দই নেই। বাড়ির মেয়ে নিরুদ্দেশ, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আয়েশা শামসুল নিজের বাড়িতে চলে গেছেন। আয়েশা যেতে চাচ্ছিলেন না, কিন্তু শামসুলের ছুটি ফুরিয়ে গেছে। অফিস থেকে আর ছুটি গ্রান্ট হবে না বলেছে, তাই বাধ্য হয়ে চলে যেতে হয়েছে তাদেরকে। রাফসান এখানেই আছে, রুমাইশার খোঁজ করছে ও অন্য সবার সাথে, কিন্তু সাফওয়ান নেই। গত 2 দিন ধরে সাফওয়ান বাড়ির বাইরে।
ফোন বন্ধ করে রেখেছে। কোথায় আছে ও কাউকে বলেনি। রুমাইশা চলে যাওয়ার পর থেকে ও কিছুই খায়নি। রুনিয়া আর আয়েশা সব রকমের জোর জবরদস্তি করেও কিছু খাওয়াতে পারেনি ওকে। আর এখন তো রুমাইশার শোকে সেও বাড়ি ছাড়া। যত জায়গা সম্ভব সবখানে রুমাইশাকে খুঁজেছে ওরা, সেই সাথে পুলিশও। কিন্তু রুমাইশাকে পাওয়া যায়নি কোথাও। পুলিশ তাদের প্রধান সন্দেহভাজনের লিস্টে প্রথমেই রেখেছে সাফওয়ানকে, কারণ নিখোঁজ হওয়ার আগে রুমাইশা সর্বশেষ সাফওয়ানের সাথেই ছিল। এছাড়া সাফওয়ান তাদের সামনে আসতেও অস্বীকৃতি জানিয়েছে। জিজ্ঞাসাবাদ করার জন্য সাফওয়ানকে ডাকা হলেও সে আসেনি। এতে পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়েছে। তাদের ধারণা সাফওয়ানই হয়তো রুমাইশাকে মেরে কোথাও গুম করে দিয়েছে, আর এখন স্ত্রী হারানোর শোকে ভেঙে তার নাটক করছে। সাফওয়ানকে নজরে রেখেছিল ওরা দুজন, কিন্তু দুদিন আগে সাফওয়ান হঠাৎ করেই সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে নির্দোষ হয়ে যাওয়ায় তারা আর নজর রাখতে পারেনি। তবে এতে তাদের সাফওয়ানের প্রতি সন্দেহের মাত্রা আরও বেড়েছে এবং এখন তাদের দৃঢ় বিশ্বাস সাফওয়ানই রুমাইশার সাথে কিছু করেছে। শাফিন আর রাফসান এখন তাদের দুজনকে খুঁজছে। একজন তো হারিয়ে গেছেন, অন্যজনকেও হারিয়ে যেতে দিতে চায় না ওরা। শাফিন কয়েকবার ভেবেছে সাফওয়ানকে ওর ল্যাবে গিয়ে একবার খুঁজে আসবে, কিন্তু পুলিশ যেভাবে ওদের সবার উপর নজর রাখছে তাতে ল্যাবে যেতে গেলে ওরা নিজেরাই বিপদে পড়ে যেতে পারে। আর সাফওয়ান যদি ল্যাবে থেকেই থাকে তাহলে বিপদটা তার উপরই আসবে। তবুও আজ রাফসানের সাথে আলোচনা করে ল্যাবের রাস্তায় যাওয়ার সিদ্ধান্ত নিল শাফিন। মাঝরাতের পর বের হবে ওরা, সাথে কোনো টর্চ নিবে না, কারণ পুলিশের লোকজন কখন কোথায় ওত পেতে থাকে বলা যায় না। অত রাতে যদি ওদেরকে জঙ্গলে যেতে কেউ দেখে নেয় তবে সন্দেহের তালিকায় ওদের নামও হাইলাইট হয়ে যাবে। রাফসান এতদিন শুধু শুনেছে সাফওয়ানের ল্যাবের কথা, কিন্তু আজ রাতে সচক্ষে দেখবে বলে ওর মনে অন্যরকমের অনুভূতি হচ্ছে। রাত যখন 1:45 তখন শাফিন আর রাফসান বের হলো ল্যাবের উদ্দেশ্যে। সাফওয়ানকে পাওয়ার সবচেয়ে সম্ভাবনাময় স্থান হলো ওর ল্যাব। দুজনে মিলে বাসার কাউকে না জানি চুপিসারে মেন গেট দিয়ে বের হয়ে জঙ্গলের দিকে এগুলো। চাঁদের আবছা আলোতে খোলা জায়গাগুলো মোটামুটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। গাছপালা আর লতাপাতার ঘন সন্নিবেশে জঙ্গলটা পুরো ব্ল্যাক হোলের মতো দেখাচ্ছে। গাছ চমচম করছে ওই অন্ধকারের ভেতর তাকালে, কিন্তু ভয়কে পাত্তা না দিয়ে সাহস করে এগুলো দুজনেই। আলো না থাকায় ল্যাবের রাস্তার অনুমানের ভিত্তিতে চলছে ওরা দুজন। শাফিন আগে হাঁটছে আর রাফসান ওর পেছন পেছন। কিছু দূর যাওয়ার পর ডোবার ধারে এলো ওরা। ডোবার পানিতে কচুরিপানা হয়েছে অনেক, ঈষৎ বেগুনি রঙা। ফুল ফুটে আছে সেখানে কয়েকটা। ডোবার পানিতে চাঁদের আলো পড়ে ঝকমক করছে। ডোবায় এই মোহনীয় দৃশ্য উপেক্ষা করে ওরা সামনে এগুলো। আরও কিছু দূর হাঁটার পর একটা খালি জায়গাতে এলো ওরা। এখানে গাছপালার পরিমাণ কম। চাঁদের আলো গাছের ডালপালার ফাঁক দিয়ে মাটিতে এসে লুটুপুটি খাচ্ছে। এখানে আগেও এসেছে শাফিন রুমাইশার সাথে। এই জায়গার রহস্যও এখনো উদ্ঘাটন করতে পারিনি, কিন্তু জায়গাটার আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন নেই। ঘাস উঠে গিয়ে মাটি বেরিয়ে যাওয়া জায়গাগুলোতে আবার নতুন করে ঘাস গজাচ্ছে। অনেক জায়গাতে এখনো কিছুটা মাটি উকি দিয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে অনেকদিন এখানে এসে কেউ থাকেনি। আবার হাঁটাও শুরু করলো ওরা। কিছু দূর যাওয়ার পর জঙ্গলটা হঠাৎ করেই ঘন হয়ে আসলো। চাঁদের আলোর ছিটে ফোটাও এখানে পৌঁছাচ্ছে না। চোখ বড় বড় করে তাকিয়ে ওরা অন্ধকারের ভেতর রাস্তা দেখে হাঁটতে থাকলো। কয়েক পা আগানোর পর হঠাৎ করেই দাঁড়িয়ে গেল শাফিন। ও দেখা দেখি রাফসানও দাঁড়িয়ে গেল। শাফিনের এমন অকমর্ষা দাঁড়ানোর কারণ বোধগম্য হলো না রাফসানের। ও শাফিনকে পেছন থেকে একটা খোঁচা দিয়ে জিজ্ঞেস করলো, দাঁড়িয়ে গেলি কেন? তাড়াতাড়ি যা, এখানে তো প্রচুর মশা, দাঁড়ালেই কামড়াচ্ছে।